শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনি আছি, আমি জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি। জুবায়ের, এটা কিন্তু আমাদের সবসময় বোঝা উচিত যে আমরা যখন মানুষকে সচেতন করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, তখন কিন্তু খুব ছোট ছোট বিষয় কিন্তু মাথায় রাখা, খুব সহজ স্বাভাবিক জীবনের প্রতিদিনকার জীবনের যে অনুষঙ্গগুলো আছে আমাদের চলতে ফিরতে, এরকম প্রচুর ঘটনার সাক্ষী হয়ে থাকি আমরা। হয়তো আমাদের দুই চক্ষু অবলোকন করেও তা উপলব্ধি করতে পারে না, কিন্তু আমাদের সমাজে এরকম অনেকে আছেন যারা এরকম ছোট ছোট সংকটগুলোকে উপলব্ধি করতে পারেন এবং তা দিয়ে একটা বড় পরিবর্তন এনে দিতে পারেন। এবং আপনার ছোট একটি পদক্ষেপ, আপনার ছোট একটি প্রচেষ্টাই কিন্তু বদলাতে পারে আপনার পাশের পরিবেশ, আপনার জীবন এবং তার সাথে সাথে প্রকৃতিকে। স্বাভাবিকভাবে প্রকৃতির প্রতি যে কৃতজ্ঞতা আমাদের, প্রকৃতি যেহেতু, গাছপালা যেহেতু আমাদের অক্সিজেনের একটা নিরহংকারী সোর্স, মানে লাগাতারভাবে আমাদের সৃষ্টির আদি থেকে শুরু করে আজ অবধি আমাদের এই কত কত টাকা শুধু ব্যয় হতো অক্সিজেনের প্রতি, যেটা আমরা করোনাকালীন সময়ে এসে আসলে কিন্তু বুঝতে পেরেছি। একদম প্রকৃতির এই যে উপলক্ষগুলো আছে, প্রকৃতির এই যে অনুষঙ্গগুলো আছে, এগুলোকে স্বীকৃতি দিতে জানাটাও এক ধরনের অন্যরকম মানবিক কাজ। এবং অসাধারণভাবে যে কাজটি করছেন, আমরা যার গল্পটি আপনাদের দেখাচ্ছিলাম, এমন কিন্তু অগুন্তি মানুষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছেন, যারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন যাতে চারপাশের মানুষগুলোকে আর একটু ভালো রাখা যায় পরিবেশ এবং প্রকৃতিকে। এমনই একজন ম্যাজিশিয়ানের সাথে এই মুহূর্তে আমরা আপনাদের পরিচয় করতে চাই। ম্যাজিশিয়ান আমি বলছি, জানি না আপনারা কিভাবে নেবেন, তবে তার নাম ডাক্তার মোহাম্মদ কামরুল আজাদ, কনসালটেন্ট, জেলা হাসপাতাল বরগুনা। তিনি ম্যাজিশিয়ান এই জন্যই কারণ বরগুনায় এখন পর্যন্ত কোভিড-19 মতো মহামারীতে একটিও মৃত্যুর খোঁজ নেই। আমরা এই মুহূর্তে তাকে আমাদের আয়োজনে যুক্ত করতে চাই। ডাক্তার মোহাম্মদ কামরুল, শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল ডাক্তার কামরুল। আমরা জানি যে ডাক্তারের সকালটা আসলে সবসময় খুবই তড়িঘড়ি দিয়ে শুরু হয়। আপনার সকালটা আসলে কিভাবে আপনি শুরু করেন, যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমার সকালটা আরেকটু আসলে দেরিতে শুরু হয়। আজকে যেমন আপনাদের সাথে খুব আর্লি শুরু হয়েছে, এবং যেটা সাধারণত আমরা সকালবেলা আমাদের 8টার মধ্যে হসপিটাল শুরু হয়, তো আমরা 8টার মধ্যে, 8:15টার মধ্যে চলে যাই। তো সেক্ষেত্রে উঠেই প্রথমে হাসপাতালে যখন আমার ডিউটি তো আসলে এখানে আমি একজন মেডিসিন কনসালটেন্ট, তো এখানে আমাকে করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ওয়ার্ড যেটাকে বলি আমরা, এবং এছাড়া জেনারেল ওয়ার্ড সেখানেও দেখতে হয়। তো শুরুতেই উঠে আমরা করোনা ওয়ার্ডে চলে যাই। করোনা ওয়ার্ডে চলে যাওয়ার পরে সেখানকার কিছু আগেই যে সারা রাতে যে নতুন রোগীগুলো ভর্তি হচ্ছে সেখানে আপডেট নেই। তারপরে মেডিকেল অফিসাররা ফলো আপ দেওয়ার পরে আমরা প্রত্যেকে রাউন্ডে যাই। রাউন্ডে যাওয়ার পরে ইন্ডিভিজুয়ালি পেশেন্ট অ্যাসেস করে ট্রিটমেন্ট দেওয়া হয়। ওটা শেষ হতে হয়তো 11টা-12টা বাজে। তারপরে আমরা জেনারেল ওয়ার্ডে চলে যাই, যেখানে সাধারণ রোগীরা ভর্তি থাকে। তখন ওগুলো চিকিৎসা দেওয়ার পরে এবং পরবর্তীতে আউটডোরে কিছু রেফার কেস থাকে, এরকম করতে করতে 2:30টা পর্যন্ত চলে যায়। তো এভাবেই শুরু হয় এবং দুপুর পর্যন্ত এভাবেই চলে। তারপরে হয়তো অন কলে থাকি, যখন রোগী খারাপ হয় তখন আমাকে কল দিলে আমরা চলে যাই। ডাক্তার মোহাম্মদ কামরুল আজাদ, আমি আপনাকে ম্যাজিশিয়ান বলেছি, যদিও আমি জানি না আপনি এই বিষয়ে দ্বিমত পোষণ করবেন কিনা। ম্যাজিশিয়ান এই জন্যই বলেছি যে যেখানে বিশ্বের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলো হুমড়ি খেয়ে পড়ছে, তাদের অক্ষমতার সর্বোচ্চ জানানটুকু দিয়েছে কোভিড-19 মোকাবেলায়, সেখানে বরগুনায় আপনারা একটা ভিন্ন চিত্র এঁকেছেন। কি করে সম্ভব হলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা হলো, যদিও আমি আপনাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, তবে আমি ফোনে লাইভের মধ্যে কথা বলছি। তো আমি এক্ষেত্রে আপনাদের এই নিউজটা ছিল অনেক আরো 2 মাস আগে, কিন্তু ওই সময় আমরা যখন প্রায় 150 রোগী চিকিৎসা করেছি, তখন 150 করোনা পজিটিভ রোগী, মানে তখন পর্যন্ত আমাদের ডেথ রেট ছিল না। তো আমরা এখন প্রায় 350 রোগীর মতো চিকিৎসা করেছি। এখন আমাদের 5 জন বা 6 জন ডেথ আছে। তো তখন পর্যন্ত আসলে ওই নিউজটা ছিল পেপারের নিউজ, এবং ওটা আরো 2 মাস আগে। এখন আমাদের ডেথ রেট কিন্তু 2% এর নিচে আছে। কিন্তু যেটা হয়েছে যে এইখানে আমরা যেটা বলতে পারেন যে, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন যদিও তথ্য বিভ্রাট হয়েছে কিছুটা। বাস্তবতা হচ্ছে এই 2% এর নিচে রেটটাও কিন্তু একটি অসাধারণ অর্জন। এটা প্রায় শূন্য আমরা বলতেই পারি, যদিও পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হয়তো এই বিষয়টার সাথে একমত পোষণ করবেন না। তবে বিশ্বের উন্নত দেশগুলোর কথা বলছিলাম, যারা স্বাস্থ্য ব্যবস্থায় একদমই হুমড়ি খেয়ে পড়েছে, তাদের তুলনায় এত অসাধারণ সাফল্যের পিছনে মূল বক্তব্যটা আসলে কি, মূল কারণটা কি?
আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন। যেটা আসলে 2% 3% এটা হলো ইন জেনারেল পপুলেশনের উপর রেট এটা। কিন্তু যদি আমি চিন্তা করি যে হসপিটালে কিন্তু ডেথ রেট অনেক জায়গায় অনেক বেশি, যেটা 10% এর উপরেও। ইভেন আমাদের বিএসএমইউ তো এটা অনেক বেশি। তো আমি সেটা স্ট্যাটিস্টিক্যালি না বলে সেই হসপিটালের ভর্তি কেসের সাথে রেট অনুযায়ী আমাদের ডেথ রেট আসলে কম। তো এই লো রিসোর্স সেটিং এ সেটার কারণ কি আমি আসলে বলতে গেলে হলো আমাদের এখানে যারা টিমে যারা কাজ করি, আমি যারা ছিলাম আমরা এবং যারা এখানকার প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য প্রশাসন এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন ছিলেন, তারা সবাই কিন্তু এগিয়ে আসছিলেন এবং যত রিসোর্স দরকার এখানে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে প্রোটেক্টিভ মাস্ক থেকে শুরু করে যত ওষুধ দরকার ছিল, এরা কিন্তু সবাই সাথে সাথে এগিয়ে আসছে। তো সম্মিলিত একটা চেষ্টার ফলশ্রুতিতে আমি এখানে হয়তোবা আমাদের এখানে একটু আউটপুট ভালো হয়েছে এবং সেটা যখন বিভিন্ন পত্রিকা এবং আপনাদের প্রিন্ট মিডিয়াতে যখন চলে আসলো, তখন আমার কাজের আগ্রহ আরো বেড়ে যাওয়ার কারণে আমি আরো এটার প্রতি বেশি মনোযোগী হয় কিভাবে এটাকে আরো কমিয়ে রাখা যায়। এবং আমার মানে ডান প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি, সাথে আমার টিম ওয়ার্ক যারা ছিল ওরা একদম একনিষ্ঠ ছিল। আমি মনে করি এটাই আসলে এই করোনা রোগীর ক্ষেত্রে যারা সবাই তো একটু নলেজও কম ছিল, আমাদের পেশেন্টের সাথে অ্যাটাচমেন্টটা একটু দূর থেকে হতো। তো আমরা আসলে অ্যাজ এ জেনারেল রোগীরা যেভাবে যতটা অ্যাডামেন্ট হওয়া যায় রোগীর চিকিৎসার জন্য, আমরা ততটাই ছিলাম। আমরা আসলে নর্মাল রোগী এবং কোভিড রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভয় কাজ করছিল, এটাই মনে হয় একটা কাজ হতে পারে ভালো। বা অসাধারণ ডাক্তার মোহাম্মদ কামরুল আজাদ, এটা আমাদের জন্য নিশ্চয়ই খুব বড় একটি ব্যাপার। কোনো ভয় কাজ করছিল না কিংবা একটা সাহসিক ভাবে আপনারা এগিয়ে গেছেন, ভয়কে জয় করতে পারলেই আসলে এগিয়ে যাওয়া যায়। আমার রুনিয়ার দুজনের কমন একটি প্রশ্ন আছে এবং আমাদের হাতে সময় খুব অল্প, খুব সংক্ষেপে জানতে চাই এই পুরো সংকটটা মোকাবেলা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে চিকিৎসক হিসেবে কি মনে হয়েছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে চ্যালেঞ্জ আসলে একটা দুইটা তো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানকার আমাদের যে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি একদমই নাই। কারণ হলো যে আমরা একটা নতুন বিল্ডিং এ করেছি, সেখানে যখন রোগীরা ঢুকে এখান থেকে কোথাও আর বাইরে টেস্টের জন্য পাঠানো যায় না। আমাদের হসপিটালে মিনিমাম কিছু টেস্ট ফ্যাসিলিটি ছিল। তো একটা পেশেন্টের এখন তো করোনা নেগেটিভ অনেক সিমটম থাকে, কিন্তু তাদের আমরা একটা চেস্ট এক্স পর্যন্ত করাতে পারি না। তো আমরা শুধু আমাদের এখানে শুধু একটা রক্ত পরীক্ষা হয়, সিবিসি সিআরপি, এগুলো দিয়েই আমরা ক্লিনিক্যালি রোগীদেরকে আসলে হিস্ট্রি এবং স্টেটো দিয়ে তার লাংস অ্যাসেসমেন্ট করে ক্লিনিক্যালি যেটা বলি সেভাবেই আমরা রোগী অ্যাসেসমেন্ট করেছি। সেক্ষেত্রে আমরা রোগী মনিটর করা বা রোগী কোন দিকে খারাপ দিকে যাচ্ছে সম্পূর্ণ রোগীর উপর বেস করে, যেখানে আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি ছাড়াই আমাদের কাজটা করতে হচ্ছে অনেকটা ব্লাইন্ডলি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুব বেগ পেতে হচ্ছে, কারণ একটা রোগী যখন খারাপ হয়ে যায় আমরা তখন তার একটা প্যারামিটার ইমিডিয়েটলি দেখতে পারি না, ইসিজি করতে পারি না ইমিডিয়েট একটা যেটা সিটি টেস্ট একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা দিয়ে আসলে আমরা এটা নেগেটিভ হলো এটা করি কোভিড কিনা বা হার্টের সমস্যা থেকে এক্সক্লুড করার জন্য। তো এই জিনিসগুলো হলো ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি ছিল না এবং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আরেকটা ছিল আমাদের সেন্ট্রাল লাইন অক্সিজেন প্রথমে ছিল না, সো সিলিন্ডার টেনে টেনে কাজ করা, রোগীকে দেখা যায় সারা রাত একটা ডাক্তার বা একটা সিস্টার একটা রোগীর পাশে দাঁড়িয়ে থাকতে হতো যে এই সিলিন্ডার শেষ হলে আরেকটা লাগাবে। তারপরে যখন আবার সে হাই ফ্লো যখন মেশিন আসলো তখন অক্সিজেন রিকোয়ারমেন্ট এত বেশি লাগতো, আমাদের সেন্ট্রাল লাইনের যে সিস্টেম সেই সিস্টেমে দেখা যায় যে একদিনে শেষ হয়ে যায়, আবার সেটাকে অক্সিজেনে অ্যারেঞ্জমেন্ট করা, এই টোটাল চেইনটা এই লো রিসোর্সে এটা ম্যানেজ করতে যেয়ে আমাদের মনে হয় সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে। ডাক্তার মোহাম্মদ কামরুল আজাদ, মানে অসংখ্য অসংখ্য আমি জানি না আসলে আপনাকে কি ভাষায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিব। যদিও আমি বলেছিলাম একজন ম্যাজিশিয়ানকে পরিচয় করে দিব, আপনাদের তো পুরো একটা ম্যাজিশিয়ানের টিম যারা বরগুনা জেলা হাসপাতালে আছেন। আপনার মাধ্যমে সবার জন্য শুভকামনা এবং আন্তরিক কৃতজ্ঞতা থাকলো। আপনারা যা করেছেন সত্যিকার অর্থেই তা অনেকগুলো পরিবারের কাছে চিরজীবনের জন্য তাদের হাসি ফেরত পাওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি দেখো জুবাইর, আমরা সবসময় বলি না যে আমাদের সীমাবদ্ধতা, যখন সীমাবদ্ধতা আসে তখনই সেটাকে অতিক্রম করারও কিন্তু সাহসটা চলে আসে। দুনিয়া কোনো টেস্ট করবার সুযোগ নেই, কিন্তু তারা কিন্তু মনিটরিং করেছে, ব্লাড কালচার করতে পারছেন এবং স্টেথোস্কোপ যেটা দিয়ে আমরা আসলে রোগীর শারীরিক অবস্থা বুঝবার চেষ্টা করি, হৃদস্পন্দন বুঝবার চেষ্টা করি। এবং এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের যে শিক্ষা ব্যবস্থা, তারা যেখান থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের মেডিকেল
নলেজ যেটা এবং এক্সপিরিয়েন্স, একদম এতদিন ধরে রোগী হ্যান্ডেল করার যে এক্সপিরিয়েন্সটা তাদের হয়েছে, যে সীমাবদ্ধতার মধ্যে থেকে, সেটাই কিন্তু তাদেরকে সাহস জুগিয়েছে যে ঠিক আছে আমরা যদি টেস্ট করতে না পারি আমরা জাস্ট রোগীকে মনিটর করেই সেখান থেকে আমরা একটা ডিসিশন। এবং একই সাথে ডক্টর কামরুল আজাদ আমাদের সাথে ছিলেন, তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই চিকিৎসকেরা আছেন তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন সীমাবদ্ধ সম্পদের মধ্যে যথার্থ ব্যবহারের এবং একই সাথে সুচিকিৎসা দেবার বিশ্বব্যাপী যারা আছেন সবার জন্য গ্র্যান্ড স্যালুট। দিনের শুরুতে আসলে যে বিষয়টি হাসি থাকাটা অনেক জরুরি জীবনে যে কোনো পরিস্থিতিতে। আমাকে কথা বলতে দাও। হ্যাঁ প্লিজ। যেটা বলতে চাচ্ছিলাম যে সাথে আছে পত্রিকাগুলো, পত্রিকার পাতা থেকে আসলে কিছু খবর দর্শকদেরকে জানানো। নিশ্চয়ই অনেক অনেক জরুরি দুনিয়া। দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে আছে দর্শক, যুগান্তরের প্রথম পাতা থেকে মূল শিরোনাম পড়ছি, যেখানে লাল কালিতে শিরোনাম হয়েছে করোনায় পরিবর্তিত রূপে সংক্রমণ, বিশ্বজুড়ে ফের উদ্বেগ উৎকণ্ঠা, বিশ্বে মোট আক্রান্ত এবং সুস্থ মৃত্যুর সংখ্যা এখানে একটি সমীক্ষা হিসেবে তুলে ধরেছে। উচ্চ হারে শিশুদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে, যেটা আগের সময়গুলোতে কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি শিশুদের মধ্যে সংক্রমণের ঘটনাটি আমরা ঘটতে দেখিনি, এবং সীমান্ত বন্ধ করেছে সৌদি, কুয়েত ও ওমান। বিশ্বের জন্য কিন্তু এটা আরও একটা বড় সংকট হয়ে দাঁড়ালো। চিনিকল চালু না করলে খেতে আগ পোড়ানোর ঘোষণা, পাবনায় বিক্ষোভ, সড়ক অবরোধ। এখানে আমরা সচিত্র একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। তার পাশে আইসিইউ ফাঁকা নেই 5 হাসপাতালে, রাজধানীর কোভিড হাসপাতাল 2 হাসপাতালে নেই আইসিইউ শয্যা। ইংল্যান্ডে পাওয়া ভাইরাসের নতুন স্ট্রেন যেন দেশে ছড়াতে না পারে, বিশেষজ্ঞদের এই মন্তব্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা, সরকারি বাসায় না থাকলে ভাতা বন্ধ। মেয়র পদে 31 জনের প্রার্থিতা বাতিল, 61 পৌরসভা নির্বাচন পর্যালোচনা চলছে। বঙ্গভবনে ইসির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন পেলে পরবর্তী করণীয়, আইন সচিবের বক্তব্য। অভিযোগের সারবত্তা থাকলে ষোড়শ সংশোধনী রায়ের পর সিদ্ধান্ত, অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। করোনার টিকা নিলেন বাইডেন, এবং জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট। 300 কোটি টাকার অবৈধ সম্পদ, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেননি এসপি। সিনহা হত্যা চার্জশিটে বিস্তারিত তথ্য এটি। শেষ পাতায় চলে যেতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লালকালিতে এখানেও শিরোনাম হয়েছে করোনায় কমেছে বিনিয়োগ, ব্যাংকে অলস 1.5 লাখ কোটি টাকা। চিন্তিত এবং সতর্ক ব্যাংকাররা, খেলাপিরা আরও ঋণের জন্য চাপ দিচ্ছে। করোনায় মৃত্যু 17 শনাক্ত, 1318 মধ্যপ্রাচ্যগামী ভিজিট ভিসায় যাত্রীরা কন্ট্রাক্টের ফাঁদে। শাহ আমানত বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানি, শ্রমবাজার হাতছাড়া হওয়ার শঙ্কা। এই ছিল আমার কাছে রুনিয়া। অসংখ্য ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে সমকাল থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমেই যে খবরটি তারা বড় করে শিরোনাম করছে সেটা হচ্ছে নতুন ধরনের করোনায় আতঙ্ক বাংলাদেশেও। যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার পরামর্শ, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, শিগগিরই সিদ্ধান্ত। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন বরাদ্দের বাসায় না থাকলে ভাতা বাতিল। এবং তার সাথে দেশে করোনা চিত্র, করোনায় 5 সপ্তাহে সবচেয়ে কম মৃত্যু, 24 ঘন্টায় মৃতের সংখ্যা হচ্ছে 17 এবং শনাক্ত হয়েছেন 1318 জন। উদ্বেগের কিছু নেই, আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার, 6 সপ্তাহে বানানো যাবে টিকা, এটা তারা বলেছেন। এবং তার পাশাপাশি যে খবরটি আছে সেটা হচ্ছে পাচার অর্থ উদ্ধারের অগ্রগতি সামান্য। অর্থ পাচার উদ্ধারের জন্য লাগাতার লেগে থাকতে হবে, সব সংস্থা সম্মিলিতভাবেই কাজ করতে হবে বলেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। এবং তার পাশাপাশি বলেছেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, তিনি বলেছেন পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ এবং জটিল। তার সাথে আরও যে খবরগুলো আছে তা হচ্ছে নিউ ইয়র্কে ইয়াবার চালান গ্রহণকারী কে এ মিল্টন। নিউ ইয়র্কের ইয়াবার চালান গ্রহণকারী কে এ মিল্টন, এটিও একটি খবর উঠে এসেছে সমকালের পাতায়। এবং যদি শেষের পাতায় চলে যায় সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে একটি অন্যতম খবর হচ্ছে বৃহস্পতি এবং শনির মহামিলন ছিল গতকালকের আকাশে। এবং তার পাশে তারা বক্স করে যে খবরটি করেছে সেটা হচ্ছে বন পাহাড়ের দেশে আজকি দুমিচার গল্প। এবং তার সাথে ওবায়দুল কাদের বলেছেন সরকার সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত আন্তরিক। এবং 3.5 কোটি টাকার কাজে মেয়রের কমিশন 30 লক্ষ টাকা। এই ছিল আমার হাতে সমকাল থেকে কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দৈনিক জনকণ্ঠের একটি সংখ্যা আমার হাতে আছে, প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি লালকালিতে, যেখানে বড় করে লেখা হয়েছে, যেটা আসলে অনেকেরই মনে একটা স্বস্তি এনে দিবে, অন্ততপক্ষে তারুণ্য নির্ভর এই বাংলাদেশে যারা প্রযুক্তিগত খাতে নিজেদের
সংশ্লিষ্টতা এর আগেও প্রমাণ করেছে এবং নির্ভরশীলতার জানান দিয়েছে, অভ্যস্ততার কথাও আমরা কিন্তু এর মধ্যে জানতে পেরেছি। আমাদের লাইফ কনভিনিয়েন্স ইজি করার জন্য, কনভিনিয়েন্ট করার জন্য কিন্তু অনেক কিছু আমরা দেখেছি, তবে সংকটও তৈরি হয়েছে। সেই সংকটেরই একটা সমাধান হতে হয়তো চলেছে। চলতি মাসে ই কমার্স নির্দেশনা জারি, রক্ষা হবে ভোক্তা স্বার্থ। 7 থেকে 15 দিনের মধ্যে পণ্য ডেলিভারি, সুনির্দিষ্ট পণ্যের বাইরে অন্য কিছু দেওয়ার সুযোগ নেই। লোভনীয় শর্তে অর্থ গ্রহণ ও বিনিয়োগ করা যাবে না। লোভনীয় শর্তে অর্থ গ্রহণ ও বিনিয়োগ করা যাবে না। বিজয়ের মাসেও বিএনপি জামাত ষড়যন্ত্র করছে, মোজাম্মেলের মন্তব্য। ঢাকা সিলেট 4 লেন প্রকল্প আগামী মাসে একনেকে উঠবে, কাদেরের মন্তব্য। আজ থেকে দিন বড় রাত ছোট, সময় কমে আসছে। আমরা জানি এমনটাই হয়, বছরের একটি সময় বিশ্বজুড়ে ফের আতঙ্ক। যুক্তরাজ্যে ভ্রমণে 40 দেশের নিষেধাজ্ঞা। দুই ভিন্ন মেরুতে নিজেদের আবদ্ধ রেখেছিল বেশিরভাগ দেশ। মুক্তিযুদ্ধে বিশ্ব গণমাধ্যম ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি। শেষ পাতায় চলে যেতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। একটি ভিন্ন রকম খবর, একটি ফুল আছে যার নাম চন্দ্রমল্লিকা। আমরা জানি চন্দ্রমল্লিকার সাথে আমরা সবাই পরিচিত, তবে এই ফুল কিন্তু এখন বিয়ের অনুষ্ঠান থেকে কফিন সবখানেই আমরা দেখি এর উপস্থিতি। এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন এখানে তারা করেছে, চাইলে দেখে নিতে পারেন। সিটি নির্বাচন ঘিরে চাঙা হচ্ছে চট্টগ্রামের রাজনীতি এবং ধাতব মুদ্রায় গড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনী, যেটা আমরাও আমাদের সংবাদে খোঁজ জানাচ্ছিলাম। এই ছিল। অসংখ্য ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দ্য ডেইলি স্টার থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা বড় করে শিরোনাম যেটা করেছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং প্রসিডস, পাপলু ফ্যামিলি মেড ওভার টাকা 355 crore, finds a CID probe into money laundering allegation against the independent lawmaker। এবং তার সাথে যে খবর আছে সেটা হচ্ছে পাবলিক হসপিটালস, oxygen supply under strain, disaster averted by taking prompt action to bring oxygen from India. এবং rising crime, cybercrime, police hotlines flooded with complaints, 4,567 calls received in 3 weeks. এবং house rent allowance not for those who avoid staying in government houses, says PM. এবং তার সাথে যে খবরটি আছে সেটা হচ্ছে সাসপেন্ডিং ফ্লাইটস টু ইউকে, গভর্নমেন্ট টেকিং টাইম টু ডিসাইড ওভার নিউ স্ট্রেইন ফিয়ার্স। এবং যদি শেষের পাতায় চলে যায়, শেষের পাতায় যাওয়ার আগে এখানে আরেকটি খবর আছে যারা মাইগ্রেন্ট হতে চান তাদের জন্য। মাইগ্রেশন টু ইটালি, ডোন্ট ফল ইন ট্র্যাপ, ইউজ লিগাল ওয়ে, সেজ ইটালিয়ান অ্যাম্বাসেডর এনরিকো নুনজিতিনা in interview with Daily Star। এবং শেষের পাতায় যে খবর আছে সেটার মধ্যে প্রিপেড গ্যাস মিটার ইন ঢাকা, 1.2 লাখ মোর হাউস হোল্ডস টু গেট দ্যাম সুন। এই ছিল আমার হাতে দ্য ডেইলি স্টার থেকে কিছু খবর। দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি সংখ্যা আমার হাতে আছে। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রথম পাতা থেকে মূল পড়ছে, Denders luck in second wave, warns Bangladesh Bank in its report aim COVID-19 pandemic. DG aims to seek drug and means approval for Oxford vaccine. Single day COVID death drops to 17. UK flight ban, BD watching situation. Thousands of fraudulers selling Visa Sophie. Analysis finds Shishate Amun output to drop 1.53 metric tons this year. FRC ICAB to drop fake financial statement doc verification. Shishpata chole jete chai onno prasonger sathe rural water supply project gets ECNEC NOD. Launch of Metro Rail by December 2021 uncertain. No case filed in 1 decade. Domestic Violence Prevention Act. Global fight against virus continues. Pfizer Moderna testing their vaccine against UK variant. Biden gets vaccine. এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে আজকের শেষ পত্রিকা, সেটা হচ্ছে দ্য ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই তার মধ্যে তারা সবচেয়ে বড় যে খবরটি করেছে সেটা হচ্ছে পুলিশে শুদ্ধি অভিযান। অভ্যন্তরীণ নজরদারি জোরদার, পোশাক খুলে দেখেন জীবন কত কঠিন, বলেছেন ওসির উদ্দেশ্যে কমিশনার। মাদক সম্পৃক্ততার চাকরি যাচ্ছে 68 জনের এবং সেখানে কনস্টেবল নয় অফিসারদেরকেও ডোপ টেস্ট করতে হবে বলেছেন নূর মোহাম্মদ। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ আসছে, বন্টনের সঠিক কাঠামো নিশ্চিত করার দাবি, ভোক্তা পর্যায়ে পৌঁছানোর তাগিদ বিশেষজ্ঞদের, ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়তে পারে। এবং তার সাথে যেটা আমরা প্রত্যেকটা পত্রিকাতে দেখেছি, প্রধানমন্ত্রী বলেছেন বরাদ্দ পেয়েও সরকারি বাসায় না থাকলে ভাড়া কেটে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। এই ছিল দৈনিক ইত্তেফাক থেকে কিছু খবর। তো
তো দর্শক, অনেকগুলো খবর কিন্তু দেয়া হয়েছে, পত্রিকার পাতাগুলো যদি আপনার হাতে থাকে নিয়ে বসে পড়তে পারেন। কারণ জীবনে একটা টিপস দিই, হ্যাঁ, সুখী হবার টিপস, ভালো থাকবার টিপস, প্রচুর হাসতে হবে যে কোনো পরিস্থিতিতে। সকালে বাংলাদেশের অনুষ্ঠানের এই পারে থাকতে হবে অথবা ওই পারে থাকতে হবে, যেখানে থাকেন প্রচুর হাসতে হবে। আপনি যদি হাসতে পারেন, হাসি মুখে নিজের জীবনের প্রত্যেকটি সংকট মোকাবেলা করতে পারেন, দেখবেন জীবন খুব সহজ। প্রতিটা জিনিসের দুটো সমাধান আছে। যদি কোনো সংকটে পড়ে যান, এক নম্বর সমাধান কি রুনিয়া? আমার কাছে সমাধান আছে সংকটের। যদি সমাধান থেকেই থাকে তাহলে চিন্তা করবার কি আছে? আর দ্বিতীয় উপায়টা কি? আপনার কাছে সমাধান নেই, তখন আবার দুটো প্রশ্ন আছে। তাহলে কি আপনি চাইলে সমাধান করতে পারেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে চিন্তা করবার নেই, আপনি তো চাইলেই সমাধান করতে পারেন। যদি বক্তব্যটা এমন হয় যে না, আমি সমাধান করতে পারবো না, তাহলে চিন্তা করবার কিছুই নেই, কারণ আপনার হাতে তো সমাধানের কিছুই নেই। হাসি থাকতে হবে, হাসি থাকলে দেখবেন জীবন সহজ। এবং সপ্তাহে নিজের জন্য ভালো লাগার একটু জায়গা খুঁজে বের করতে হবে, নিজের জন্য একটু স্পেস তৈরি করতে হবে, যাতে আপনি নিজেকে একটু সময় দিতে পারেন। এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু হচ্ছে করোনাকালীন সময়, সেগুলোর সাথে আসলে কিভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় এবং কোথায় কোথায় যাওয়া যায় সেটাও কিন্তু একটু বিচার বিবেচনা করে দেখতে পারেন। সেরকম কিছু তথ্য এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আজ বেলা 3টা থেকে ঢাকার EMK সেন্টারের আয়োজনে আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে একটি সেশনে তারা আয়োজন করেছে, এবং সেশনে বিশ্ববিদ্যালয়ে পড়তে বৃত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। সেখানে আপনারা যুক্ত হতে পারেন এই আলোচনায়, কারণ পোস্ট কোভিড সময় কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শিক্ষার্থী যান তাদের সুযোগটা আরও অনেক বেড়ে যাবে। যাই হোক, আরেকটি আয়োজনের খোঁজ। বাড়িতে পোষা পশু পাখি পালনের বিভিন্ন কলাকৌশল নিয়ে আজ সকাল 10টা থেকে ঢাকার মডেল লাইভ স্টক ইনস্টিটিউটে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। বাড়ির পশু পাখি থেকেও ছড়াতে পারে অনেক রোগ জীবাণু, সেই সম্পর্কে সকলকে ধারণা দিতে আয়োজন করা হয়েছে এই কর্মশালা। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে এক বছরে মারা গেছে 80,000 মানুষ। মৃত্যু ঝুঁকি কমাতে প্রয়োজনীয় কেমিক্যাল ম্যানেজমেন্ট ইন্টারটেক বাংলাদেশের আয়োজনে আজ সকাল 9টা থেকে কেমিক্যাল ম্যানেজমেন্টের উপর একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। তারা যুক্ত হতে পারে। বাহ, চমৎকার একটি আয়োজন। করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় সমূহের ক্লাস বন্ধ, কিন্তু অনলাইনে পড়াশোনার নতুন সুযোগ তৈরি হয়েছে। অনলাইনে শিক্ষার্থীদের সংযুক্ত করতে আজ সকাল 11টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অঙ্গন লেকচার সিরিজের অংশ হিসেবে দুর্যোগ প্রশমন নিয়ে একটি অনলাইন সেশনের আয়োজন করা হয়েছে। নিশ্চয়ই শিক্ষার্থীরা এবং যারা আগ্রহী আছে তারা সেই সেশনে যুক্ত হবেন, এবং উনিয়া চাইলেই কিন্তু আজ আমরা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি। যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার কিন্তু সবচেয়ে সহজ সুযোগটা হচ্ছে কিন্তু অনলাইনের মাধ্যমে। এবং যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে বন্ধ, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে। এবং তার সাথে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, যারা বিদেশগামী শিক্ষার্থী আছেন, যারা মনে করছেন বাইরে পড়তে যেতে চাবেন, এই পরিস্থিতিতে আসলে দেশ ত্যাগ করাটা কতটা যুক্তিযুক্ত হবে সেটা একবার ভেবে দেখার বিষয়। নিশ্চয়ই। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতে চাই। বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই, জীবনে যে কোনো সংকট, যে কোনো সমস্যা, যে কোনো কিছু, সবকিছু থেকে ঘুরে দাঁড়াতে হবে। কি করতে হবে রুনিয়া? হাসতে হবে, হাসতে হবে, প্রচুর হাসতে থাকুন। শুভ সকাল, সুন্দর একটি দিন কাটান। শুভ সকাল।